এই মুহূর্তে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশচিক বড়াইকের একমাত্র পরিচয় তারা বিজেপি কর্মী। প্রথমত আমি এই তিনজনকে ভালো তৃণমূল মনে করি না। নীতিহীন আদর্শহীন রাজনীতি। কাজ করতে হলে এখন বিজেপি ছাড়া আর তো কোনো অপশন নেই বাংলায় বা ভারতবর্ষে, আছে কি? মানুষের কাজ করার জন্য রাজনৈতিক ক্ষমতাই সবসময় হাতে থাকতে হবে। বিজেপিও রিজু দত্তকে বলেনি একটু দাঁড়িয়ে যাও দেখছি, সময় বলবে। গণধর্ষণ এবং খুনি সে যদি ইনকাউন্টারে মরে যায়, সমাজ থেকে তো একটা পাপ বিদায় হলো। ভালো তৃণমূলের জন্য দরজা খুলে গেল বিজেপির। কারণ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রশান্ত চিক বড়াইকরা রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে তারা যোগ দিল বিজেপিতে। আমাদের সঙ্গে রয়েছেন রিজু দত্ত, তিনিও একদা তৃণমূলে ছিলেন। অনেকে বলছেন যে তিনিও বিজেপিতে যেতে চাইছেন। তো এরপর তো সামাজিক মাধ্যমেও দেখলাম নানা রকম কটাক্ষ আপনার দিকে আসে যে আপনার জন্য দরজাটা খুব শীঘ্রই খুলে যাবে। তো এই যে ভালো তৃণমূলের জন্য যে বিজেপির দরজা আলটিমেটলি খুলে গেল, কিভাবে দেখছেন? প্রথমত আমি এই তিনজনকে ভালো তৃণমূল মনে করি না। তার কারণ হচ্ছে তারা তৃণমূল কংগ্রেসেই তো নেই, তারা তো পদত্যাগ করেছিল তৃণমূল কংগ্রেস থেকে। আর রইল রিজু দত্তের ব্যাপার, রিজু দত্তের জন্য দরজা বন্ধও নয়, রিজু দত্তের জন্য দরজা খোলাও নয়। রিজু দত্ত কোনো অ্যাপ্লিকেশন লেটার করেও নি, কাউকে বলেও নি, বা বিজেপিও রিজু দত্তকে বলেনি একটু দাঁড়িয়ে যাও দেখছি। সময় বলবে। আজকের দিনে যদি ভারতবর্ষে বা বাংলায় দেশের জন্য বা দশের জন্য কাজ করতে হয়, তাহলে ভারতীয় জনতা পার্টি ছাড়া কি আর কারোর কাছে কোনো অপশন আছে? কারণ তারাই তো বাংলায়ও ক্ষমতায়, দেশেও ক্ষমতায়। তো মানুষের কাজ করতে হলে ভারতীয় জনতা পার্টি। এবার ভারতীয় জনতা পার্টি যদি রিজু দত্ত বা XYZ কাউকে সুযোগ দেয়, তারা তো সেই সুযোগের সদ্ব্যবহার করবে। কিন্তু মানুষের কাজ করার জন্য রাজনৈতিক ক্ষমতাই সবসময় হাতে থাকতে হবে। আর কি করে করবে বলো? বলো আমাকে, আমি জিজ্ঞেস করছি তোমায়, আর কি করে করবে তুমি? সামাজিক কি সমাজ? আজকে কর্মী তো একটা একটা এমনি ব্যক্তি, স্বাধীনভাবেও আজকে করে। আজকে আমি তোমাকে বলছি, ধরো আমি একটা ব্যক্তি হুম। সামাজিক কর্মী হিসেবে কি করতে পারি? একটা রক্তদান শিবির করতে পারি, কিছু গরিব মানুষকে কিছুদিন খাওয়াতে পারি, কিছু লোক গরিব মানুষকে কিছু জামা কাপড় দিতে পারি। কিন্তু সার্বজনীন সামগ্রিকভাবে যদি দেশের বা দশের স্বার্থে কাজ করতে হয়, রাজনৈতিক দল ছাড়া বা রাজনৈতিক দলে একজন পদাধিকারী ছাড়া সে কাজ করা সম্ভব নয়, কোনো দলেই নয়। মানুষের কাজ করার জন্য আপনি বিজেপিতে যেতে রাজি? দেশের স্বার্থে দশের স্বার্থে বিজেপি, দেখুন বিজেপি কাজ করতে হলে এখন বিজেপি ছাড়া আর তো কোনো অপশন নেই বাংলায় বা ভারতবর্ষে, আছে কি? আজকে ধরুন কেউ যদি কংগ্রেস জয়েন করে, আমি কংগ্রেস বিরাট বড় দল, আমি তাদের কোনো মতেই ছোট করছি না, কিন্তু সেখানে গিয়ে সে যদি মনে করে যে আমি 100টা মানুষ, আমি সারা বাংলার মানুষের জন্য ছানি কাটানোর অপারেশন ফ্রি করে দেবো, তার ইচ্ছে থাকলেও কি পারবে করতে? পারবে না তো। কিন্তু আজকের দিনে বিজেপির নেতা এবং বাংলার যে স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় বাবু, তিনি যদি চান তিনি তো সেটা করতে পারেন, পারেন তো। তো সবসময় এটাই নিয়ম যে দেশের বা দশের স্বার্থে কাজ করতে গেলে আপনাকে শাসক দলের সদস্য হিসেবে থাকতে হবে। আদর্শ এখন আর কোনো ম্যাটার করছে না। আদর্শ কোনোদিন, এই যে কথাগুলো যারা বলে না, আদর্শ, নীতি, নৈতিকতা, আনুগত্য, ভারতবর্ষের রাজনীতিতে কোথায় আছে এটা? কোন শহরে আসে? বাংলা তো একদম আদর্শের রাজনীতির কথা সবসময় বলে। সেই জন্য বামেরা ভারতবর্ষে কোথায় আছে? কোন রাজ্যে সরকারে আছে? বাংলায় কটা বিধায়ক আছে? ক্ষমতা থেকে চলে গেছে 2011-এ। আর বামেদের যদি নীতি নৈতিকতা আদর্শের কথা আপনি বলেন, তাহলে বর্তমান বাংলার মন্ত্রী শঙ্কর ঘোষ কোন দলে ছিলেন? শঙ্কর বাবুকে ছেড়ে দিলাম। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লা কোন দলে ছিল? এইসব কথা বলে লাভ আছে? আজকের দিনে ভারতবর্ষের রাজনীতিতে একটাই নিয়ম, সেটা হচ্ছে লম্বা সময়ের জন্য কেউ কারুর বন্ধু নয়, লম্বা সময়ের জন্য কেউ কারুর শত্রু নয়। নীতিহীন আদর্শহীন রাজনীতি, এটা এখন ভারতবর্ষের trend। আপনি চারিদিকে দেখুন না, তাই তো, এটাই তো কথা। এখন ফ্যাক্ট হচ্ছে একটাই, দেশের স্বার্থে কে কাজ করতে চায়, দশের স্বার্থে কে কাজ করতে চায়, আর তাদের এই যে ইচ্ছেটা, সেইটার সাথে কোনো দুর্নীতি বা 2 নম্বরই আছে তো কিনা। বিজেপির এই যে 2 মাস তো হলো, নানা কর্মকাণ্ডে আপনার কি মনে হচ্ছে দেশের স্বার্থে দশের স্বার্থে? যে কাজগুলো হচ্ছে সেগুলো কি দেশের স্বার্থে দশের স্বার্থে নয়? আমি জানতে চাইছি গতকাল আপনি কি মনে গতকাল করছেন? স্যানিটেশন ওয়ার্কারদের 50,000 PPE কিট দিয়েছে, অনেক বিজেপির কর্মীরা এটা জানে না, মুখ্যমন্ত্রী করেছেন। আজকে এত বছর বাদে প্রথমবার স্বাস্থ্য ভবনে কন্ট্রোল সেন্টার খোলা হয়েছে, এগুলো ভালো কাজ হচ্ছে না? মহিলাদের, আপনি একজন মহিলা, মহিলাদের সরকারি বাসে যাতায়াত ফ্রি করে দিয়েছে, এটা ভালো কাজ নয়? তো নতুন সরকার এসছে, সে তো ইতিবাচক কাজ করবে, এটা তো স্বাভাবিক।
আর 2 মাস তো তাদের এখন হানিমুন পিরিয়ড চলছে, তারা তো ভালো কাজ করবে, এটা তো নর্মাল, যে আসতো সেই করতো। রিজু, আপনি নিশ্চয়ই বারুইপুর কাণ্ডের কথা জানেন। সেখানে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল, এনকাউন্টারে তার মৃত্যু হয়েছে। এই ঘটনাটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এনকাউন্টার যেটা হয়েছে সেটা নিয়ে তদন্ত হচ্ছে। এবার ঘটনাটা কি হয়েছে, এসপি বারুইপুর যেটা বলছে যে একজন নাবালিকার গণধর্ষণ এবং খুনে অভিযুক্ত একজন ব্যক্তি রাত্রেবেলা পালিয়ে যাওয়ার সময় পুলিশের রিভলভার কেড়ে নিয়ে পুলিশের ওপর গুলি চালিয়েছে, পাল্টা গুলিতে তার মৃত্যু হয়েছে। এবার বাকিটা সিআইডি তদন্ত করছে, তদন্তে বেরোবে। কিন্তু আপনি যদি আমায় ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করুন, আপনি এনকাউন্টার একজন একজন নাবালকের গণধর্ষণ, নাবালিকার গণধর্ষণ এবং খুনি, সে যদি এনকাউন্টারে মরে যায়, সমাজ থেকে তো একটা পাপ বিদায় হলো। এদেরকে পুষে রাখবো নাকি? আজকে আজমাল কাসাব একজন জঙ্গি ছিল, গণহত্যা করেছিল বোম্বেতে। কতদিন আমরা ট্যাক্সের পয়সা দিয়ে তার সুপ্রিম কোর্টে যতদিন কেস চলেছে তাকে লালন পালন করেছি। এদের এত লালন পালন করার কি তাহলে আছে? আইনের শাসন, এটা না, নিয়ে একটা আইন- প্রশ্ন হচ্ছে, আইনের শাসন বলে তো থাকবে না। অবশ্যই আইন আছে, এটা এটা তো আর অভিযুক্ত অপরাধীর মধ্যে তো পার্থক্যও আছে। অভিযুক্ত অপরাধীর মধ্যে পার্থক্য আমি কি বললাম, এনকাউন্টার যেটা হয়েছে সেটা তদন্তে সামনে আসবে। কিন্তু আপনি আমায় একটা কথা বলুন তো, যে ব্যক্তিটা মারা গেছে, এই জানোয়ারটা তো গণধর্ষণ করেছে, নিজে স্বীকার করেছে তো। আমার কথা ছিলেন রিজু দত্ত কি বললো ডাজ নট ম্যাটার। প্রভাস মণ্ডলের মা কি বলছে, আমি ওর মুখ দেখতে চাই না, ওর লাশ দেখতে চাই না, ওর পাপের ফল পেয়েছে। প্রভাস মণ্ডলের স্ত্রী কি বলছে, অনেক দোষ করেছে, বিয়ের পরও আমার উপর অত্যাচার করেছে, ও গেছে, ভালো হয়েছে। তো এমন একটা ব্যক্তি যে একটা নাবালিকার ধর্ষণ এবং খুনে অভিযুক্ত, যার জন্মদাত্রী মা তার মুখ দেখতে চাইছে না, যার স্ত্রী তার মুখ দেখতে চাইছে না, তার পক্ষে এখন যারা হাউ হাউ করে কাঁদছে, প্রভাসকে মেরে দিল, প্রভাসকে মেরে দিল। আরে প্রভাসের যদি হিউম্যান রাইটস, মানব অধিকার থাকে, ওই বাচ্চা ফুটফুটে ফুলের মতো বাচ্চা মেয়েটার হিউম্যান রাইটস ছিল না, তার মানবাধিকার ছিল না, তার দোষ কি ছিল? আজকে একটা, আমি মনে করি ধর্ষণ একটা ক্রাইম, গণধর্ষণ তো ছেড়েই দিন, মানে চরম পাপ। এরকম কোনো পচা জানোয়ারকে যদি খুন করে গুলি করে মেরে ফেলা হয়, পাপ বিদায় হল। আইনের পক্ষে চলবে, আইনের প্রক্রিয়া চলবে। কিন্তু আমি মনে করি ধর্ষণ বা গণধর্ষণ, খুনে যদি কেউ এনকাউন্টারটাই এটাই না না কোনো অভিযুক্ত যদি কেউ হয়, এমন একটা নিয়ম নিয়ে আসা হোক, যেমন অপরাজিতা বিল, বর্তমান মুখ্যমন্ত্রীও সেই সময় সমর্থন করেছিলেন, বিজেপিও সমর্থন করেছিল। 3রা সেপ্টেম্বর 2024 যে বিলটা এসেছিল অভয়াকাণ্ড হওয়ার পর, সেই বিলটা এখন মহামান্য রাষ্ট্রপতির টেবিলে ধুলো খাচ্ছে। যদি মুখ্যমন্ত্রী সেই নামটা পছন্দ না হয়, অভয়া, কিছু চেঞ্জ করতে হয়, করে দিন না চেঞ্জ। হয় এমন একটা কঠোর আইন নিয়ে আসুন যেখানে কেউ যদি, কোনো জানোয়ার যদি কোনো মেয়ের সাথে ধর্ষণ বা গণধর্ষণ করে, 1 মাসের মধ্যে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেবেন। আর না হলে যদি সে পালাতে যায় বা কারোর ওপর গুলি চালাতে, তাকে যদি এনকাউন্টার করে পাপ বিদায় হয়, সমাজের জন্য সেটা ভালো। আচ্ছা, আপনি তো বিজেপির নানা কর্মকাণ্ডেরই আমরা প্রশংসা করতে দেখেছি। আপনি আমার ইন্টারভিউতে বলেছেন। ভালো বলা যাবে না? হ্যাঁ, তো অবশ্যই ভালোকে তো ভালো বলতেই হবে। কিন্তু তৃণমূলের মিছিলে যে কাণ্ড ঘটেছে, যেভাবে আক্রমণ করা হয়েছে তৃণমূল কর্মীদের, উপাসনার সঙ্গেও যে ঘটনা ঘটেছে আপনি দেখেছেন, সেটা কি সমর্থনযোগ্য? একেবারেই নয়, অন্যায়। আদালতের অন্যায়, 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 আমি পরিষ্কার ভাষায় বলছি, অন্যায়। আজকে একটা গণতন্ত্র যদি চালাতে হয়, গণতন্ত্রের স্বার্থে বিরোধী থাকা খুব জরুরি। গণতন্ত্রে যদি বিরোধী না থাকে, তাহলে গণতন্ত্রের কোনো মানেই হয় না। আর বিরোধীরা না থাকলে সমাজেরও ভালো হয় না। এই যে বিধানসভা, দ্যাট হাউস বিলংস টু দ্য অপোজিশন। এই যে লোকসভা, রাজ্যসভা, দ্য হাউস অলওয়েজ বিলংস টু দ্য অপোজিশন। কিন্তু আমাদের বাংলায় কি হচ্ছে, প্রধান বিরোধী কারা? তারা তো ভেঙে তো সেটাই তো বলছি, প্রধান বিরোধীরা বারুইপুরে গিয়ে বলছে আমাদের মুখ্যমন্ত্রী পাঠিয়েছে। বোঝাই যাচ্ছে না। তো তাহলে তো তারা আর বিরোধী রইলো না, তারা সরকার পক্ষের হয়ে যাচ্ছে। তো যদি বিরোধী শূন্য হয়ে যায়, তাহলে তো গণতন্ত্র বলে আর কিছু থাকবে না। আজকে আপনি বলুন, তৃণমূল কংগ্রেস বা মমতাপন্থী তৃণমূল কংগ্রেস যারা, আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তো কিছু সাপোর্টার আছে, তারা যদি হাইকোর্টের নির্দেশ মেনে একটা মিছিল করতে যায়, তাহলে সেখানে এটা হবে কি কেন? আর আমি এই মিছিলে যা যা হয়েছে, সেখানে বিজেপিকে দোষ দেওয়ার আগে আমি সবচেয়ে বেশি দোষ দেবো পুলিশ এবং প্রশাসনের। পুলিশ কি করছিল? হাইকোর্টের অর্ডারে মিছিল হচ্ছে। আসলে ব্যাপারটা কি, এখন দেখুন, সরকার আসে, সরকার যায়, পুলিশ তো একই থেকে যায়। অনেক
পুলিশের মনে হয়েছে যে আমাদের গায়ে যে সবুজ রংটা লেগে আছে ওটা তাড়াতাড়ি ঝেড়ে ফেলতে হবে, আর সেই জন্য 2 মাস ধরে একটা বাংলায় প্রকল্প চলছে, তৃণমূল ধরো আর জেলে ভরো। কিন্তু এই তৃণমূল ধরে জেলে ভরতে গিয়ে আসল অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছে, অপরাধীদের উপরে কোনো নজরই নেই। আমি তো স্পষ্ট বলছি, যে তৃণমূল চুরি করেছে, ডাকাতি করেছে, গুন্ডামি করেছে, গরিব লোকের টাকা মেরেছে, জেলে ঢুকিয়ে দিন, কেউ বারণ করছে না। কিন্তু অপরাধী যারা তৃণমূলের জামানায় ছিল তারা তো এখনো বাংলাতেও আছে, বিজেপির জামানাতেও আছে। আজকে আপনি দেখুন তো এই 2 মাসের মধ্যে কটা ধর্ষণ হয়েছে বাংলায়, আজকে ফালাকাটায় হয়েছে একটা, কত লোক মারা যাচ্ছে। তো অপরাধীরা তো অপরাধ করবেই, এই অপরাধ দমন করতে হবে। সেই জন্যই গতকাল আমি একটা ভিডিওয়ে বলেছি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মাথায় কাঁটার মুকুট পরে বসে আছেন, আর তার সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা হচ্ছে বাংলার ল অ্যান্ড অর্ডার। ভালো কাজ তো তিনি করবেন, নতুন সরকার এসছে, ভালো কাজ তো হবেই। সবচেয়ে বড় বাংলার মুখ্যমন্ত্রীর অগ্নি পরীক্ষা হচ্ছে বাংলার ল অ্যান্ড অর্ডার। কারণ বাংলার বিগত 49 বছরের যদি আপনি ইতিহাস দেখেন, বাংলার ইতিহাস হচ্ছে ভায়োলেন্সের ইতিহাস। এই ভায়োলেন্সকে দমন করাই হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সব থেকে বড় অগ্নি পরীক্ষা। রিজু, আপনি বিরোধীদের কথা বলছিলেন, বিরোধীদের ভূমিকা নিয়ে বলছিলেন। এই যে তারা আজকে বিভিন্ন ভাগে বিভক্ত, তাদেরকে তো চোর, বেঈমান এসব আখ্যাও শুনতে হচ্ছে, ক্ষোভের মুখে পড়ছেন। একদম বারুইপুর কাণ্ডের কথাই যদি বলি, সেখানে সায়নীরা, ঋতুব্রতরা গিয়ে ক্ষোভের মুখে পড়েছেন, চোর, বেঈমান এসব কথা তাদের শুনতে হয়েছে। তো শুনতে তো হবে। আজকে এই যে বারুইপুর কাণ্ডটা আপনি তুলে ধরলেন, বারুইপুরে নির্যাতিতার পরিবারের সাথে দেখা করতে গেছে বিজেপির তরফ থেকে অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়, তাদের কেউ স্লোগান দেয়নি। কিন্তু অদ্ভুতভাবে সিপিএম গেছে দেখা করতে, কোনো অসুবিধা হয়নি। কংগ্রেস গেছে দেখা করতে, কোনো পাল্টা স্লোগান হয়নি। মমতাপন্থী তৃণমূল কংগ্রেস, দোলা সেন, বিমান বন্দ্যোপাধ্যায় গেছে, তাদেরকেও তো কেউ গদ্দার বেঈমান বলেনি। তাহলে সায়নী আবার সেই মমতা বন্দ্যোপাধ্যায় রূপ ধারণ করে চলে গেছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় চলে গেছে, কাকুলিদি গেছেন, তাদের বিরুদ্ধে কেন স্লোগানিং হয়েছে? আমি আপনার চ্যানেলে অনেকদিন আগে বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস মানে মমতা ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্তিত্ব থাকাকালীন কেউ যদি বলেন যে আমি তৃণমূল কংগ্রেস, এটা কিন্তু বাংলার মানুষ মেনে নেবে না, এটা বাংলার মানুষ মানবে না। আমি যতই যাই বলি, আমি আমার বাড়িতে আমার মাকে, আমার স্ত্রীকে বোঝাতে পারবো তৃণমূল কংগ্রেস মানে মমতা ব্যানার্জি নয়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আমি সসম্মানে এই কথাটা বলছি, আমি বোঝাতে পারবো না। তাদের কাছে নম্বর আছে, তাদের কাছে ক্ষমতা আছে, তাদের কাছে বিধায়ক আছে, কাউন্সিলর আছে, কিন্তু মানুষের মনে তৃণমূল কংগ্রেস নামটা মানে মমতা ব্যানার্জি। এটা তো আবারও বারুইপুরে প্রমাণিত হলো। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।